ওয়েলকাম টু মুক্তা সিরিজ। শুরুতে আমাদেরকে বলা হয় জাপানের কিছু উচ্চ মর্যাদা সম্পন্ন বংশের লোকেদের কাছে একটি করে স্পেশাল পাওয়ার আছে। যেমন রাজার কাছে সবচেয়ে বড় স্পেশাল পাওয়ার যেটা হলো ভবিষ্যৎ দেখা, সেটা আছে। অর্থাৎ রাজা ভবিষ্যৎ দেখতে পায়। রাজা ভবিষ্যৎ দেখতে পেয়ে জানতে পেরেছিল পৃথিবীতে খারাপ আত্মা এবং ডেমনরা মানুষকে কষ্ট দেওয়ার অনেক চেষ্টা করবে। তাই রাজা অনেক খারাপ আত্মা এবং ডেমনদেরকে ধরে বরিয়াল গার্ডেন নামে একটি জায়গায় সিল করে রেখেছিল। অধিকাংশ বড় বংশের লোকেদের দায়িত্ব ছিল এই জায়গাটার খেয়াল রাখা, কোনোভাবেই যাতে এখান থেকে কোনো স্পিরিট বের হতে না পারে। এরপর আমরা একজন লোককে দেখতে পাই যে কিনা সেই বরিয়াল গার্ডেনে এসেছে। তার হাতে আমরা এক ধরনের চিহ্ন দেখতে পাই। সে এখানে এসে ডান্স করতে শুরু করে আর এরপর সেই স্পিরিটগুলোকে মুক্ত করে দেয়। এরপর আমাদেরকে একটি মেয়ে বলতে থাকে, আমিও এক অনেক বড় বংশ যার নাম সাইমুরি, সেই বংশের একটি মেয়ে। তাদের পরিবারের আমি বড় মেয়ে। ছোটবেলায় আমার মা মারা গেছে। এরপর বাবা তার প্রেমিকাকে বিয়ে করেছে। তাদের একটি মেয়ে হয়েছে যার নাম কায়া। তার মধ্যে একটি স্পেশাল পাওয়ার রয়েছে, সে খারাপ স্পিরিটদেরকে দেখতে পায়। তবে আমি একটা বড় বংশের মেয়ে হওয়া সত্ত্বেও আমার মধ্যে কোনো প্রকার কোনো স্পেশাল পাওয়ার নেই। এই মেয়েটির নাম মিও। ও নিজের বাড়িতেই কাজের মেয়ের মতো কাজ করে। এখানে কায়া ওর মুখে চা ছুঁড়ে মারে আর বলে, এটা ভীষণ তিতো, আমার জন্য ভালো করে চা বানাও। মিও তখন তার কাছে ক্ষমা চাইতে থাকে আর সেই পড়ে যাওয়া চাও মুছতে থাকে। এরপর তার বাবা সেখানে আসে। সে বলে, তোমার জন্য সবকিছু রেডি করে দিয়েছি, এবার তাড়াতাড়ি গিয়ে তৈরি হয়ে নাও। এরপর মিও নিজের পোশাক ভাঁজ করছিল আর সে বলতে থাকে, এই বাড়িতে আজই আমার শেষ দিন, কারণ কিছুদিনের মধ্যেই আমার বিয়ে হতে চলেছে আর আজ আমি আমার ফিয়ন্সের বাড়িতে চলে যাচ্ছি। হয়তো তাদের দেশের নিয়ম অনুযায়ী বিয়ের আগে মেয়েটাকে তারা ভালো করে দেখে, সে কারণে তাকে বাড়িতে এনে রাখে। পছন্দ হলে এরপর বিয়ে হয়, পছন্দ না হলে এরপর আবার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। মেয়ে তখন একটি চিরুনি বের করে আর বলে, কাউকে বললেও হয়তো বিশ্বাস করবে না যে আমার বিয়ের সম্পূর্ণ যৌতুক হিসেবে আমি এই চিরুনিটাই পেয়েছি। এরপর দেখা যায় কায়ার আজ এঙ্গেজমেন্ট, এ কারণে বাড়িতে অনুষ্ঠান চলছে। এখানে কায়ার ফিয়ন্সে যার নাম কোজি যখন মিওকে দেখতে পায়, সে বলে, তুমি কোথায় যাচ্ছ? মিও বলে, আমার বিয়ে হয়ে যাচ্ছে, আজ আমি আমার ফিয়ন্সের বাড়িতে যাচ্ছি। কুদো কেওকার সঙ্গে আমার বিয়ে হতে চলেছে। কোজি বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। মিও বলে, আপনি মন খারাপ করবেন না, এতে আপনার কোনো দোষ নেই। কোজি হয়তো বাড়িতে মিও কেমন অশান্তিতে থাকে সেটা জানে। তখনই সেখানে কায়া চলে আসে আর সে কোজিকে নিয়ে চলে যায়। এরপর মিও তাদের বাড়ির সামনে একটা কাটা গাছের উপর হাত রাখে। সে যখন চোখ বন্ধ করে তখন সে তার মাকে কল্পনা করে। সে তখন বলতে থাকে, আমি জানি না ভবিষ্যতে আমি সুখী হতে পারবো কিনা, সুখী হওয়ার কোনো আশাও আমি করি না। আমি শুধু জানি ভবিষ্যতে একদিন আমি মারা যাব, তখন আমি আমার মায়ের সাথে থাকবো। এরপর আমাদেরকে রাজদরবার দেখানো হয়, যেখানে রাজার অবস্থা খুবই খারাপ ছিল। রাজা ধীরে ধীরে বলছিল খুব শীঘ্রই সবকিছু শেষ হয়ে যাবে। এরপর আমরা একটি ছেলেকে দেখতে পাই যে কিনা একটি কাগজের পাখিকে আকাশে উড়িয়ে দেয়, তবে সেটি জীবন্ত হয়ে যায়। আর সেই ছেলেটি বলছিল, যার যেখানে জায়গা তার সেখানেই থাকা উচিত। এদিকে মিওর সৎমা আর তার সৎবোন কথা বলছিল। তারা বলে, শুনেছি ওই কিয়োকা নাকি প্রচন্ড রাগী মানুষ। তার মা বলে, আমি শুনেছি কিয়োকার যদি কোনো কিছু পছন্দ না হয়, সেটা মানুষ হোক বা কোনো স্পিরিট, সে তাকে কেটে ফেলে। এই পর্যন্ত অনেকগুলো মেয়ে তার ফিয়ান্সি হয়ে তার বাড়িতে গেছে, কেউ 3 দিনের বেশি থাকতে পারেনি। কায়া বলে, মিও তো কোনো কাজেরই না, কিয়োকা হয়তো রাগে ওকে মেরেই ফেলবে। এদিকে মিও একা একা তার শ্বশুর বাড়িতে যাচ্ছিল আর সে বলতে থাকে, যার সঙ্গে আমার বিয়ে হচ্ছে তার বয়স 27 বছর। সে স্পেশাল মানুষ, যাদের মধ্যে স্পেশাল পাওয়ার রয়েছে, তাদের ডিপার্টমেন্টের ক্যাপ্টেন। এরপর মিও বাড়ির ভেতরে আসে। সে মাটিতে বসে নিজের পরিচয় দেয়, আমার নাম সাইমুরি মিও, আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। কিন্তু কিয়োকা কোনো কথা বলে না। মিও তখন ভাবে, মানুষের ইগনোরেন্স সহ্য করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। কিন্তু এরপর কিয়োকা ঘুরে বসে। সে বলে, তুমি এভাবে নত হয়ে কতক্ষণ থাকবে? মাথা উপরে তোলো, তোমার নাম মিও তাই তো? এখানে থাকতে হলে আমার কথা শুনে চলতে হবে। আমি যদি বলি চলে যেতে, চলে যেতে হবে। আমি যদি বলি মরতে, মরে যেতে হবে। আমি দ্বিতীয় কোনো কমপ্লেন শুনতে চাই না। মিও বলে, জি, আমি আপনার সব কথা শুনে চলবো। রাতে মিও স্বপ্ন দেখতে থাকে, আবারও তার মা তার কাছে এসেছে। সে তাকে বলে, মিও, তুমি আমাকে ক্ষমা করে দিও, তবে তুমি দেখে নিও। এরপর সে আর তার মায়ের কথা শুনতে পায় না। তখন তার ঘুম ভেঙে যায়। সকাল হতেই সে রান্নাঘরে গিয়ে রান্না শুরু করে দেয়। তখন সেখানে বাড়ির কাজের মহিলা, যে কিনা শুধুমাত্র কাজের মহিলা নয়, আসলে সে ছোটবেলা থেকেই কিয়োকাকে দেখে শুনে বড় করেছে, সে আসে এবং এত সকালে সে মিওকে দেখে ভয় পেয়ে যায়। মিও তখন তার কাছে ক্ষমা চাইতে থাকে। এটা দেখে সে কাজের মহিলা কিছুটা অবাক হয়। সে বলে, আমার নাম ইউরি, আপনি এখানে আমাদের ম্যাডাম।
আপনি নিজের মতো করে রান্না করুন। এদিকে কিয়োকা যখন ঘরের ভেতর দিয়ে হাঁটছিল তখন সে বাইরে একটি পাখি দেখতে পায়। তখন হঠাৎ করে সে থেমে যায়। সে যখন নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে তখন সেই পাখিটি কাগজে পরিণত হয়। এই পাখিটি ছিল সেই পাখিটি যেটা আমরা ছাদের উপর থেকে সেই ছেলেটিকে উড়াতে দেখেছিলাম। এরপর কিয়োকা যখন বসেছিল তখন মিও তার জন্য খাবার নিয়ে আসে। ইউরি বলে, আজ লেডি মিও আপনার জন্য রান্না করেছে। কিয়োকা মিওকে বলে, আগে তুমি খাও। মিও তখন অবাক হয়ে যায়। সে বলে, আমি আগে কি করে খাবো? কিয়োকা তখন বলে, তার মানে এই খাবারে বিষ আছে, তুমি এসেছো আমাকে মারতে। সে তখন না খেয়ে সেখান থেকে চলে যায়। মিও অবাক হয়ে যায় আর সাথে সাথে কষ্টও পায়। এরপর স্পেশাল ইউনিট ফোর্সের হেডকোয়ার্টার দেখানো হয়। সেখানে কিয়োকার কাছে তার এক বন্ধু আসে। সে বলে, তোমার নতুন ফিয়ন্সে পালিয়ে যায়নি এখনো? আরে, এটা তো নতুন রেকর্ড হয়ে গেল, কিন্তু তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে ইউরির কাছে তুমি বকা খেয়েছো। তখন আমাদেরকে দেখানো হয় ইউরি বলছে মেয়েটা ভোর সকালে উঠে রান্না করেছে। এভাবে কথা বলাটা কি ঠিক হয়েছে? কিয়োকা বলে, আমি ওকে চিনি না, ও রান্না করা খাবার আমি কোন ভরসায় খাবো? ইউরি বলে, আমার ওকে অনেক ভালো লেগেছে, আমার মনে হয় মেয়েটা অনেক ভালো। এরপর দেখা যায় কিছু সোলজাররা একটা পোকা ধরে নিয়ে এসেছে, যেটা একটু অদ্ভুত ধরনের দেখতে ছিল। হঠাৎ করেই সেটার ভিতর থেকে স্পিরিট বের হতে শুরু করে। সবাই তখন প্রচন্ড ভয় পেয়ে যায়। ওই সময় কিয়োকা সেখানে চলে আসে আর সে নিজের পাওয়ার ইউজ করে সেটাকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। এরপর এটা নিয়ে কিয়োকা তার সিনিয়রদের কাছে যায়। তখন সেখানে তার সিনিয়রদের কাছ থেকে সে জানতে পারে বরিয়াল গার্ডেনের স্পিরিটদেরকে কেউ মুক্ত করে দিয়েছে এবং কে সেটা করেছে সেটা এখনো জানা যায়নি। তখন সেখানে আরেকজন লোক আসে। সে বর্তমানে বিভিন্ন বড় কোম্পানির মালিক এবং ক্ষমতার জোরে সে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করতে পারে। এখানে সিনিয়ররা কিয়োকার সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। সেই ছেলেটি কিয়োকার দিকে হাত বাড়িয়ে বলে, আমার নাম সুরুকি আরাতা, আপনার সঙ্গে কাজ করার জন্য আমি অনেক এক্সাইটেড। এরপর রাতে কিয়োকা যখন বাড়িতে আসে তখন মিও তার কাছে ক্ষমা চাইতে থাকে। সে বলে, আপনার কাছে না জিজ্ঞেস করে আমার আপনার জন্য রান্না করা ঠিক হয়নি, আমি আমার সীমা অতিক্রম করে ফেলেছি। কিয়োকা তখন তার হাতের দিকে তাকায়। সে মনে মনে বলে, পুরনো জামা, ছেঁড়া ফাটা জামা, পোড়া হাত, এই মেয়েটা কি করে একটা বড় বংশের মেয়ে হতে পারে? এটা কেমন অদ্ভুত ধরনের একটা মেয়ে আসলো বাড়িতে। সে বলে, বাড়িতে এসে আমি আগে গোসল করি। মিও বলে, কিন্তু আমি তো আপনার জন্য পানি গরম করিনি, আমাকে ক্ষমা করে দিন। কিয়োকা বলে, ক্ষমা চাইতে হবে না, কেউ কোনোদিন আমার জন্য পানি গরম করেনি। এরপর তারা গোসলখানায় যায়। কিয়োকা বলে, সাইমুরি পরিবার হাওয়াকে কন্ট্রোল করতে পারে, তাই না? মিও বলে, হ্যাঁ। কিয়োকা বলে, তাহলে তুমি এই ধরনের স্পেশাল পাওয়ার আগে দেখোনি। সে তখন হাত দিয়ে আগুন জ্বালায় আর সেই আগুনটা পানির ভেতরে দিয়ে দেয়। মিও হা করে দেখতে থাকে। সে বলে, পানির ভেতরে আগুন? কিয়োকা তখন মুচকি হাসে। সে বলে, এটা আমার স্পেশাল পাওয়ার। এরপর সে বলে, সকালে আমি তোমার সঙ্গে বেশি খারাপ ব্যবহার করেছি, তুমি চাইলে কাল থেকে আবার খাবার বানাতে পারো। এরপর সে তার হাতে কিছু ওষুধ দিয়ে বলে, এটা প্রতিদিন তুমি আমার গোসলের পানিতে দেবে, পানি তৈরি হয়ে গেলে তুমি আমাকে ডেকে দিও। এরপর সে বাইরে চলে যায়। মিও সেই হারবালটা পানিতে ডুবিয়ে দেয়। এরপর সে মনে মনে বলে, আপনি হয়তো ভাবছেন আমি সাইমরি পরিবারের মেয়ে, তাই আমার মধ্যেও তাদের মতো কোনো স্পেশাল পাওয়ার রয়েছে, কিন্তু আপনি যখন জানতে পারবেন যে আমার মধ্যে কোনো স্পেশাল পাওয়ার নেই তখন তো আমাকে বাড়ি থেকে চলে যেতে বলবেন। এরপর রাতে মিও আবারও খারাপ স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে পড়ে। পরদিন সকালে সে কিয়োকার জন্য আবার রান্না করে। আজ কিয়োকা খাবার খেয়ে বলে, খাবারটা খেতে ভালো হয়েছে। তখন হঠাৎ খেতে খেতে সে থেমে যায়, কারণ সে দেখতে পায় মিও কাঁদছে। সে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, তুমি কেন কাঁদছো? মিও তখন বলে, আমাকে ক্ষমা করে দিন, আসলে এই প্রথম কেউ একজন আমার রান্নার প্রশংসা করেছে, তাই আমি খুশি হয়েছি। এরপর কিয়োকা হেডকোয়ার্টারে যাওয়ার সময় ইউরিকে বলে যায় মিওর ডেইলি রুটিন সম্পর্কে তাকে বলতে, কারণ সে তার আর সাইমরি পরিবারের সম্পর্কটা ভালোভাবে জানতে চায়। এরপর দেখা যায় কোজির বাবা মিওর বাবার সঙ্গে কথা বলছে। সে বলে, আপনার ছোট মেয়ের সঙ্গে আমার ছোট ছেলের বিয়ে তো ঠিক হয়েছে, তবে আমার একটা শর্ত আছে, সেটা হলো আপনার বড় মেয়ের সঙ্গে আমার বড় ছেলের বিয়ে দিতে হবে। মিওর বাবা বলে, অলরেডি ওর এঙ্গেজমেন্ট কিয়োকার সঙ্গে হয়েছে। কোজির বাবা বলে, ওর মা অনেক বড় বংশের একটি মেয়ে ছিল আর তার অনেক বড় একটি স্পেশাল পাওয়ার ছিল। আমি বিশ্বাস করি না তার মেয়ে হয়েও ওর কাছে কোনো স্পেশাল পাওয়ার নেই, ওকে আমি আমার বাড়ির বউ বানাবই। এরপরে কিয়োকা মিওর পরিবারের ব্যাপারে সবকিছু তথ্য বের করে। তখন সে জানতে পারে মিওর মা উসাবা বংশের মেয়ে ছিল। কিয়োকা তার বন্ধুকে বলে, আমি শুনেছি এই বংশের লোকেদের নাকি অদ্ভুত স্পেশাল পাওয়ার ছিল। তখন সেখানে আরাতা চলে আসে। সে বলে, উসাবা বংশের লোকেদের কাছে মানুষের মাইন্ড রিড করার ক্ষমতা আছে, তারা যে কোনো মানুষের স্বপ্নের ভিতরে ঢুকতে পারে, তার মস্তিষ্ক পড়তে পারে এবং বুঝতে পারে, তাকে সম্পূর্ণভাবে ম্যানিপুলেট করতে পারে, মোট কথা একসাথে একাধিক মানুষকে কন্ট্রোল করতে পারে। কিয়োকা বলে, তুমি ওই বংশের লোকেদের ব্যাপারে এত কিছু কি করে জানো? আরাতা বলে, আমার কাজের জন্য আমি অনেকের সঙ্গে মেলামেশা করি আর এই জন্যই আমি সেটা জানি, তবে একটা জিনিস আমি বুঝতে পারছি না, লোকমুখে শোনা যায় কিয়োকা মেয়েদের সঙ্গে খুবই খারাপ আচরণ করে, তাহলে এখন সে তার ফিয়ান্সার ব্যাপারে এত ইন্টারেস্ট কেন দেখাচ্ছে?
বাড়িতে আসলে ইউরি কিউকাকে বলে মিও সারাদিন তেমন কিছু করে না, সে সারাদিন শুধু তার পুরনো ছেঁড়া জামাগুলোকে সেলাই করে, আর তাকে দেখে মনে হয় রাতে তার ঘুম ভালো হয় না। রাতে ঘরে যাওয়ার সময় কিউকা মিওকে বলে, কাল আমার অফিস বন্ধ, কাল আমি বাইরে যেতে চাই, তুমি কি আমার সঙ্গে যাবে? মিও বলে, আমি কি করে যাব? কিউকা বলে, তুমি যেতে চাও না? মিও বলে, না না, আমি সেটা বোঝাতে চাইনি। কিউকা বলে, তাহলে ওই কথাই রইল। এরপর সে চলে যায়। মিও ভাবতে থাকে, ছোটবেলা থেকে কোনোদিনও আমি বাড়ির বাইরে পা রাখিনি, শহরের কিছুই আমি চিনি না, আমি এমন কিছু করতে চাই না যাতে কিউকা হুজুর লজ্জায় পড়ে যায়। পরের দিন ইউরি মিওকে সাজিয়ে দেওয়ার সময় দেখতে পায় তার হাতের আঘাতগুলো অনেকটা সেরে যাচ্ছে। মিও তখন বলে, হয়তো সেই হার্বাল ওষুধ কাজ করছে। ইউরি বলে, কোন হার্বাল ওষুধ? মিও তখন বলে, কিউকা হুজুর আমাকে বলেছে তার গোসলের পানিতে একটা হার্বাল ওষুধ দিয়ে দিতে। ইউরি তখন হাসতে থাকে। সে বলে, ছোটবেলা থেকেই কিউকা কখনোই হার্বাল ওষুধ পছন্দ করে না। মিও বুঝতে পারে কিউকা এগুলো তার জন্যই করেছে। পরদিন মিও যখন সেজেগুজে বাইরে আসে, কিউকা তাকে দেখে একদম শক হয়ে যায়, কারণ তাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। মিও বলতে থাকে, আমার জন্য অপেক্ষা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিউকা মিওকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসে, যেখানে কাপড় চোপড়ও কিনতে পাওয়া যায়। দোকানের মালিক কিউকাকে বলে, ফাইনালি তুমি বড় হয়ে গেছো, এই প্রথম তুমি একটা মিনি রেস্টুরেন্টে এসেছো। কিউকা দেখতে পায় মিও একটা কিমোনোর দিকে তাকিয়ে আছে। কিমোনো হলো জাপানিজ ট্রেডিশনাল পোশাক। কিউকা বলে, তোমার কি এটা পছন্দ হয়েছে? মিও বলে, না, আমার শুধু জামাটা পরিচিত মনে হয়েছে, কারণ এরকম একটা জামাই আমার মা পরতো। কিউকা বলে, তাহলে তোমার মায়ের ব্যাপারে আরো কিছু বলো। মিও তখন বলে, ছোটবেলায় আমার মা মারা গেছে, তাই আমি মায়ের ব্যাপারে তেমন বেশি কিছু জানি না, শুধুমাত্র আমার মায়ের কিছু স্মৃতি আমার মনে পড়ে, যেখানে মা এই ধরনের জামাই পরেছিল। মিও জিজ্ঞেস করে, আপনার বাবা মা কেমন ছিল? কিউকা বলে, লোকে বলে আমি নাকি দেখতে আমার মায়ের মতো হয়েছি, কিন্তু ওনার সঙ্গে আমি সময় কাটাতে পারিনি, উনি আমাদেরকে সময় দেয়নি, আমাকে ইউরি বড় করেছে। মিও তখন বলে, আমরা দুজনেই একই রকম। তখন সে আবার ক্ষমা চাইতে থাকে। কিউকা তখন বলে, ক্ষমা চেও না, তুমি ঠিকই বলেছ। এরপর মিও যখন খাবার খায় তখন তার কাছে খাবারটা খুবই ভালো লাগে। তাকে খুশি দেখে কিউকাও অনেক খুশি হয়। তারা যখন বাড়ি ফিরে আসছিল তখন পেছন থেকে আরাতা তাদেরকে দেখতে পায়। এরপর দেখা যায় কিউকা রাজপ্রাসাদে এসেছে। সেখানে আমরা জানতে পারি কিউকার পরিবারের অনেক বছর ধরেই রাজপ্রাসাদের সঙ্গে ভালো সম্পর্ক। কিউকা আর রাজকুমার দুজন বন্ধু। রাজকুমার বলতে থাকে, বাবাকে নিয়ে ইদানিং আমি অনেক চিন্তায় আছি। এদিকে দেখা যায় মিও ইউরিকে নিয়ে মার্কেটে এসেছে। সে কিছু সুতা কিনে নেয়। ইউরি তাকে দাঁড় করিয়ে রেখে অন্য একটি দোকানে গেলে সেখানে কায়া আসে। কায়া বলে, তুমি এখনো বেঁচে আছো? তুমি রাস্তায় হাঁটছো কেন? ও, হয়তো কিউকা তোমাকে ছেড়ে দিয়েছে। তোমার মধ্যে একটা অকর্মণ্য মেয়েকে ছেড়ে দেবে না তো কি করবে? তোমার মধ্যে কোনো স্পেশাল পাওয়ারই নেই, তুমি কখনোই তার যোগ্য না। মিও মনে মনে বলতে থাকে, আমি কাঁদবো না, আমি একদমই কাঁদবো না। কোজি কায়াকে নিয়ে চলে যায়, কিন্তু মিও কাঁদতে কাঁদতে যখন পড়ে যাচ্ছিল তখন আরাতা এসে তাকে ধরে ফেলে। সে তাকে বসিয়ে তাকে একটি রুমাল দেয় আর তার মাথায় হাত রেখে বলে, শান্ত হও, তোমার দুঃস্বপ্ন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তখন সেখানে ইউরি চলে আসে। মিও নিজেকে ঠিক করে বলে, আমি ঠিক আছি। ইউরি ধন্যবাদ দেওয়ার জন্য পাশে তাকালে দেখতে পায় আরাতা সেখানে নেই। এরপর কিউকা রাজপ্রাসাদ থেকে সরাসরি যায় মিওর বাবার বাড়িতে। সেখানে গিয়ে সে তার বাবা মাকে বলে, দুটি স্পেশাল পাওয়ারওয়ালা পরিবারের মধ্যে বিয়ে হয় শুধুমাত্র রাজনীতির খাতিরে, অর্থাৎ আমি আপনার কাছ থেকে কিছু পাবো আর আপনি আমার কাছ থেকে কিছু পাবেন। তবে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, আমি আপনাদের কাছে কিছু চাই না, আমি শুধুমাত্র চাই আপনারা মিওর কাছে ক্ষমা চাইবেন। তার সৎমা তখন বলে, ক্ষমা? কিউকা বলে, আমি আপনাদেরকে জোর করছি না, ক্ষমা না চাইলে আমি শুধুমাত্র আমাদের পরিবারের সঙ্গে আপনাদের সম্পর্ক ভেঙে ফেলবো। মিওর বাবা তখন বলে, আমাদেরকে একটু সময় দিন। কিউকা বলে, আমার হাতে বেশি সময় নেই। এরপর সে চলে আসে। আসার সময় কায়া তাকে দেখতে পায় আর সে প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে যায়। সে তার মাকে জিজ্ঞেস করে, মা, উনি কে? তার মা বলে, এটা তোমার সৎ বোনের ফিয়ান্সে। কায়া কোজির সামনেই বলে, এত সুন্দর পুরুষ। রাতে কিউকা শুনতে পায় মিও তার ঘরে বসে কিছু বলছে। কিউকা বাইরে থেকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? কিন্তু কোনো উত্তর না পেলে সে ঘরে গিয়ে দেখতে পায় মিও স্বপ্ন দেখে কথা বলছে আর তার চোখ দিয়ে অনেক পানি পড়ছে। হঠাৎ করে কিউকার কিছু ফিল হয়। এরপর সে মিওকে বলে, তুমি চিন্তা করো না, তোমার খারাপ স্বপ্নগুলো আমি শেষ করে ফেলবো। পরদিন মিও সেই সুতাগুলো দিয়ে কিছু বানাচ্ছিল। তখন ইউরি বলে, আপনার সঙ্গে দেখা করতে কেউ এসেছে। মিও বাইরে গিয়ে দেখতে পায় ছোটবেলায় যে দাসী তার দেখাশোনা করত সে এসেছে। দাসী বলে, ম্যাডাম, আমি বিয়ে করেছি, আমার দুটো বাচ্চা আছে, আমাকে ক্ষমা করে দিন। খারাপ সময়গুলোতে আমি আপনাকে ছেড়ে চলে গিয়েছিলাম, না জানি একা একা আপনি কত কষ্টে বড় হয়েছেন। আজ আমি এখন এসেছি আপনাকে খুশি দেখতে, আমি আপনাকে সুখী দেখতে চাই। মিও তখন অঝরে কান্না করতে শুরু করে। সে বলে, হানা, তুমি জানো আমার মধ্যে কোনো স্পেশাল পাওয়ার নেই, আমি কিউকা হুজুরের যোগ্য না, আমি কখনোই ওনার স্ত্রী হয়ে এখানে থাকতে পারবো না। হানা তখন তাকে শান্ত করে।
সে বলে, আপনি এটা আমাকে জিজ্ঞেস করলেন না যে সাইমুরি পরিবারের সঙ্গে তো আমার সব যোগাযোগ শেষ হয়ে গেছে, তাহলে আমি কিভাবে জানতে পারলাম যে আপনি এখানে আছেন? আসলে কিয়োকা হুজুরের ইউনিটের একটি ছেলে আমাকে এই চিঠিটা পাঠিয়েছে। কিয়োকা হুজুর খুব ভালো, সে শুধুমাত্র চেয়েছে আপনি যাতে খুশি হন, সে কারণেই আমাকে ডেকেছে। এরপর মিও কিয়োকার কাছে যায়। সে তাকে বলে, আমি আপনাকে অনেক কিছু লুকিয়েছি। যদিও আমি একটা বড় বংশ থেকে এসেছি, তবে আমার মধ্যে কোনো স্পেশাল পাওয়ার নেই। আমি শুধুমাত্র প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছি। আমি বেশি শিক্ষিত নই। বাবার বাড়িতে আমি কাজের মেয়েদের মতো কাজ করেছি। বড় ঘরের মেয়েরা কিভাবে বাইরে চলাফেরা করে, লোকেদের সঙ্গে কিভাবে কথা বলে আমি জানি না। মাই লর্ড, আমি কখনোই আপনার যোগ্য স্ত্রী হতে পারবো না। এতদিন আমি আপনাকে সত্যি কথাগুলো বলিনি, সেজন্য আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে নেব। আপনি আমাকে চলে যেতে বললে আমি চলে যাব, মরে যেতে বললে মরে যাব। তবে হুজুর, ক্ষমা চেয়ে আমি আপনার জন্য মাথার এই হেয়ার ব্যান্ডটা বানিয়েছি। আপনি চাইলে ফেলে দিতে পারেন, চাইলে পুড়িয়েও ফেলতে পারেন। এতদিন আমার এত খেয়াল রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিয়োকা কিছুক্ষণ চুপ থাকে। এরপর সে তার কাছে আসে আর তার মাথা উঁচু করে ধরে। সে বলে, পাওয়ারের আমার কোনো দরকার নেই। তোমার পাওয়ার আছে কি নেই তাতে আমার কিছু আসে যায় না। তুমি যদি এখন বাড়ি ছেড়ে চলে যাও তাহলে তো আমি বিপদে পড়ে যাব, কারণ আমি তো তোমাকে অফিসিয়ালি বিয়ে করতে চেয়েছিলাম। তুমি কি আমার সঙ্গে থাকতে চাও না? মিও তখন অবাক হয়ে যায়। সে বলে, হ্যাঁ চাই, আমি চাই, যদি আপনি পারমিশন দেন। কিয়োকা মুচকি হেসে বলে, আমার পারমিশন লাগবে না, তোমার পারমিশনের প্রয়োজন। আমি আজ পর্যন্ত কাউকেই বিয়ের কথা বলিনি। এরপর সে তার হাতে হেয়ার ব্যান্ডটা দিয়ে বলে, তুমি এটা আমার মাথায় বেঁধে দাও। মিও খুশি হয়ে তার মাথায় যখন হেয়ার ব্যান্ড বাঁধতে চাইছিল, কিয়োকা বলে, কালারটা খুব সুন্দর, এটা বানানোর জন্য অনেক ধন্যবাদ। মিও প্রচন্ড খুশি হয়ে যায়। এরপর কিয়োকা স্পেশাল ফোর্সদের নিয়ে রাজধানীর একটি জায়গায় আসে, যেখানে সেই খারাপ পোকামাকড়ের দ্বারা রাজধানীবাসীরা আক্রান্ত হচ্ছিল। তারা জানতে পারে এই পোকাগুলো ধীরে ধীরে মানুষের মস্তিষ্ককে ম্যানিপুলেট করে ফেলে, আর এরপর তারা এরকম ভয়ঙ্কর হয়েছে। এরপর আমরা হেডকোয়ার্টারের ভেতরের সিন দেখতে পাই, যেখানে সবাই গল্প করছিল। তখন সেখানে কিয়োকা আসে। সে চিৎকার করে বলে, কি হয়েছে এখানে? একটি ছেলে তখন বলে, আমি আসলে আপনার গল্পটা লেডি মিওকে শোনাচ্ছিলাম। তখন দেখা যায় মিও সেখানে এসেছে। কিয়োকা তাকে দেখে অনেক অবাক হয়ে যায়। মিও তার জন্য খাবার নিয়ে এসেছে। সে সবার জন্যই খাবার নিয়ে এসেছে, স্পেশালি কিয়োকার সেই বন্ধুর জন্য নিয়ে এসেছে যে কিনা হানাকি মিওর সঙ্গে দেখা করার জন্য খবর পাঠিয়েছিল। সেই বন্ধু কিয়োকাকে দেখে বলে, ক্যাপ্টেনকে আমরা সবাই ভালোবাসি, তবে আজ প্রথম আমি তাকে অন্য রূপে দেখতে পারছি। সেখানে দেখা যায় কিয়োকা আজ সবার সঙ্গে খুব খুশি ছিল। মিও তাকে দেখে অনেক খুশি হয়। এর পরের সিনে দেখা যায় একজন মহিলা মিওর জন্য অনেক পোশাক, জুতা, ব্যাগ, কসমেটিক্স এগুলো নিয়ে এসেছে, যেগুলো আনতে কিয়োকা তাকে বলেছে। এরপর সে মিওকে একটি চিরুনি দেয় আর বলে, এটা কিয়োকা হুজুর আমাকে আপনাকে দিতে বলেছে। ইউরি তখন বলে, কোনো মেয়েকে কোনো ছেলের চিরুনি উপহার দেওয়া মানে তাকে অফিসিয়ালি বিয়ের জন্য প্রপোজ করা। আমাদের হুজুর সত্যি মন থেকে এখন আপনাকে স্ত্রী হিসেবে চায়। মিও অনেক খুশি হয়। তখনই সে শুনতে পায় বাইরে কেউ দরজা ধাক্কাচ্ছে। সে বাইরে দেখতে যায় যে কে এসেছে। তখন বাইরে থেকে কিছু শব্দ হলে ইউরি এসে দেখতে পায় বাইরে মিও নেই এবং সেখানে তার জুতো পরে আছে। কিয়োকা তখন হেডকোয়ার্টারে ছিল। বাইরে শব্দ শুনতে পেয়ে সে যখন বাইরে আসে তখন দেখতে পায় কোজি এসেছে। এদিকে দেখা যায় মিওকে তার সৎমা আর সৎ বোন কিডন্যাপ করে নিয়ে এসেছে। সৎমা বলে, তুই ক্ষমা চাস? তোর কাছে আমি ক্ষমা চাইব? সে তখন তাকে ধরে মারতে থাকে। এরপর সেখানে কায়া আসে। সে বলে, তুমি আমার কথা শোনো, তুমি কিয়োকার সঙ্গে তোমার এঙ্গেজমেন্ট ভেঙে ফেলো। কিন্তু মিও মাথা দিয়ে না করে। এদিকে গাড়িতে কোজি কিয়োকাকে বলে, কায়া আর আমার বাবার মধ্যে একটা ডিল হয়েছে। কায়া আপনাকে চায় আর আমার বাবা উসাপা বংশের উত্তরাধিকার চায়। আমি কিছুই করতে পারছি না। বাড়ির সামনে আসলে কোজি বলে, আপনি হাজার চিৎকার করলেও ওরা দরজা খুলবে না। কিয়োকা তখন বলে, লাগবে না। সে তখন তার পাওয়ার অ্যাক্টিভেট করে আর পুরো বাড়িটাকে জ্বালিয়ে দেয়। এরপর ভেতরে এসে মিওকে খুঁজতে থাকে। তখন কোজির বাবা তার সামনে আসলে কিয়োকা তাকে অনেক মারে আর এরপর আবারও সে মিওকে খুঁজতে থাকে। তখন মিওর বাবা তার বাতাসের পাওয়ার অ্যাক্টিভেট করে আর সে কিয়োকার উপর হামলা করে দেয়। কিয়োকাও তখন তার সঙ্গে ফাইট করে আর জিজ্ঞেস করে, মিওকে আপনারা কোথায় রেখেছেন? এদিকে মিওকে প্রচন্ড পরিমাণ টর্চার করা হচ্ছিল। এরপর কিয়োকা তাকে পেয়ে যায়। কিয়োকাকে দেখতে পেয়ে মিও অজ্ঞান হয়ে যায়। কিয়োকা বলে, চলো বাড়ি যাই। তখন কায়া পেছন থেকে বলতে থাকে, আমি আসলে আগের ভুলটা শুধরাতে চাইছি। ও আপনার যোগ্য না, ওর মধ্যে কোনো স্পেশাল পাওয়ার নেই। কিয়োকা বলে, চুপ করো। কায়া বলে, আমি আপনার বেশি যোগ্য। কিয়োকা বলে, আমি বলেছি চুপ করো। রূপ আর স্পেশাল পাওয়ারের আমার কোনো প্রয়োজন নেই। আসমানও যদি নিচে নেমে আসে তারপরও কোনোদিন আমি তোমাকে পছন্দ করব না। এরপর সে কিয়োকাকে নিয়ে চলে যায়। কিয়োকার মা দেখতে পায় তাদের পুরো বাড়ি জ্বলে পুরো শেষ হয়ে গেছে। এরপর দেখা যায় মিও আমাদেরকে বলতে থাকে, সাইমুরি পরিবার তাদের বাড়ি পড়ে যাওয়ার কারণে তারা গ্রামে একটি নতুন বাড়িতে উঠেছে।
এরপর আরাতা আসে মিওর সঙ্গে দেখা করতে। মিও বলে সেদিন আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। আরাতা জিজ্ঞেস করে আপনার আঘাতটা কিভাবে লাগলো? মিও তখন বলে এই আঘাতটা, এটা একটা ছোটখাটো যুদ্ধে লেগেছে। কিউকা এই কথা শুনে হেসে ফেলে। এরপর তারা যখন চলে যাচ্ছিল তখন আরাতা কিউকাকে বলে তুমি কি ভেবেছো তুমি মিওর জীবন এখন ঠিক করে দিয়েছো? না, তুমি ওর জন্য আরো একটা বড় হুমকি। ও নিজের পাওয়ার নিজে কন্ট্রোল করতে পারছে না। খারাপ স্বপ্ন দেখা এটা ওর নিজস্ব পাওয়ারের কারণে হচ্ছে। তুমি যদি মিওকে বাঁচাতে চাও তাহলে আমার কাছে নিয়ে আসো। তখন সে আবারও হাতে একটি কাগজের পাখি নেয় আর সেটা আবারও জীবন্ত হয়ে যায়। কিউকা তাকিয়ে দেখতে পায় আরাতা ধুলোয় পরিণত হয়েছে। আসলে এই সবকিছুই ছিল ইলিউশন। কিউকা তাড়াতাড়ি হেডকোয়ার্টারে যায় আর সে গিয়ে যখন আরাতা সবকিছু দেখে তখন সে জানতে পারে আরাতাও উসাবা বংশের একজন ছেলে এবং এ কারণেই সে মানুষের মাইন্ড রিড করতে পারে আর ইলিউশন সৃষ্টি করতে পারে। কিউকা বাড়ি এসে দেখতে পায় মিও আবারও স্বপ্ন দেখছে। কিউকা তাকে জাগায় আর তাকে বোঝানোর চেষ্টা করে তুমি ভয় পেও না, আমি আছি তোমার সাথে। মিও তখন অনেক কান্না করে। সে বলে আমি এই স্বপ্ন আর দেখতে চাই না। এরপরে কিউকা মিওকে নিয়ে আরাতার সঙ্গে দেখা করতে আসে। তারা যখন সিঁড়ি দিয়ে যাচ্ছিল তখন কিউকা আরাতাকে বলে এখন কি সত্যি তুমি নাকি এটাও তোমার ইলিউশন? আরাতা তখন বলে না না, এটা সত্যিই আমি। এরপর তারা একটি ঘরে যায়। সেখানে মিওর মাতৃবংশের আগের লোকেরা ছিল। সেখানে মিওর নানাও ছিল। আরাতা বলে মানুষকে আমি আমার সারনেম বলি সুরুকি, শুধুমাত্র সেফ থাকার জন্য। আসলে আমার সারনেম হলো উসাবা। আমার নাম উসাবা আরাতা। মিও, আমি তোমার কাজিন। কিউকা মিওর নানাকে জিজ্ঞেস করে আমি শুধুমাত্র একটা জিনিস জানতে চাই, আপনাদের মধ্যে কে মিওকে স্বপ্নে এসে ভয় দেখায়? নানা তখন বলে কেউই তাকে স্বপ্ন দেখায় না, ওটা তার নিজস্ব পাওয়ার যেটাকে সে কন্ট্রোল করতে পারছে না। আরাতা বলে মিওকে এখন থেকেই নিজের পাওয়ার কন্ট্রোল করতে শিখতে হবে, আর নয়তো নিজের স্পেশাল পাওয়ারের কারণে সে নিজেই মারা যাবে, তাই তাকে এখানেই থাকতে হবে। কিউকা কিছুক্ষণ চুপ থেকে তারপর বলে তাহলে আজ থেকে তুমি এখানেই থাকবে। মিও না বলতে গেলে কিউকা বলে আমি একদিন বলেছি না আমি যা বলবো তোমাকে সেটাই করতে হবে। মিও তখন চুপ হয়ে যায় আর সে মাথা নত করে বলে জি হুজুর, আপনি যা বলবেন আমি তাই শুনবো। কিউকার অনেক কষ্ট হচ্ছিল, তবে তাকে তো এটা করতেই হবে। এরপরে মিও সে চিরুনিটা নিয়ে অনেক কান্না করছিল। তখন আরাতা তার কাছে আসে। সে বলে চলো আমরা বিয়ে করে নিই, আমাদের বংশের মেয়েদের অন্য বংশের লোকেদের সঙ্গে বিয়ে হয় না। মিও বলে তাহলে মা কেন সাইমরি পরিবারে বিয়ে করেছিল? আরাতা বলে কারণ এটা তার নিজের ইচ্ছা ছিল, আর শুনেছি ওই সময় নাকি আমাদের পরিবারের ফাইন্যান্সিয়াল অবস্থা অনেক খারাপ ছিল। আমাদের বংশের মেয়েদের কেউ বিয়ে করতে চাইলে তাকে যৌতুক দিয়ে তারপর বিয়ে করতে হতো। এই কারণেই তোমার মা উসাবা সুমি তোমার বাবাকে বিয়ে করেছিল। ওই সময় আরাতাকে কেউ ডাকে। এদিকে কিউকার কাছে তার ইউনিটের একজন খবর পাঠায় ক্যাপ্টেন আপনি তাড়াতাড়ি আসুন। অন্যদিকে আমরা দেখতে পাই হেডকোয়ার্টারে সেই বিষাক্ত পোকা ঢুকে গেছে। অনেক সৈনিক এতে আক্রমণিত হয়ে গেছে। বাকিরা তাদের সঙ্গে লড়াইয়ে পারছে না। এখানে আমরা অনেক লোকের স্পেশাল পাওয়ার দেখতে পাই। কিউকার মতো আরো লোকেদের ফায়ারের স্পেশাল পাওয়ার, কারো কারো পানির স্পেশাল পাওয়ার এরকম দেখা যায়। কিউকা এখানে একদম অচল হয়ে পড়েছিল, কারণ সে কাকে মারবে? এরা প্রত্যেকেই তার নিজের লোক। এদিকে এই নিয়ে আরাতা আর মিও নানা আলোচনা করছিল। তখন মিও এটা শুনে ফেলে আর সে তখনই কিউকার কাছে যেতে চায়। আরাতা তাকে থামাতে গেলে আর হাত এত জোরে ঝাড়ি মারে যে তখন সেখানে একটি স্পেশাল পাওয়ার ক্রিয়েট হয় আর এর ফলে আরাতার চোখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। মিও একদম চমকে যায়। সে বলে এইমাত্র কি হলো? তার নানা বলে এটাও তোমার স্পেশাল পাওয়ারের কারণেই হয়েছে, এটা কন্ট্রোল করা তোমাকে শিখতে হবে। উসাবা বংশের লোকেদের মানুষের মাইন্ড রিড করার ক্ষমতা রয়েছে। তুমি যে কারো মাইন্ডের ভেতরে গিয়ে তার সকল পাওয়ার নষ্ট করে দিতে পারবে। মিও তখন বলে আমি এখন কিউকা হুজুরের কাছে যেতে চাই। আরাতা বলে তুমি এখন যেতে পারবে না, কারণ এটা মহারাজের আদেশ। মিও তখন বলে মহারাজ এমন আদেশ কেন দিলেন? তখন আমরা মহারাজকে দেখতে পাই। মহারাজের একজন বিশ্বস্ত সৈনিক বলে মহারাজ ভবিষ্যৎ দেখতে পারে, আর সেই কারণে মহারাজ দেখতে পেয়েছিল ভবিষ্যতে একজন এমন লোক আসবে যে কিনা মানুষের স্বপ্নে গিয়ে তার সকল ক্ষমতা নষ্ট করে ফেলতে পারবে। একে মূলত বলা হয় ড্রিম উইভার, যেটা এখন বর্তমানে মিও। মহারাজ দেখতে পেয়েছিল ভবিষ্যতে রাজবংশ ছাড়া অন্য কেউ রাজ সিংহাসনে বসবে। যেহেতু রাজবংশের সঙ্গে সবচাইতে ভালো সম্পর্ক হলো কুতো পরিবারের, তাই মহারাজ অনেক ভয় পেয়ে গেছে যে কিউকা একদিন রাজ সিংহাসন নিয়ে নেবে। তাই সে ইচ্ছে করে বরিয়াল গার্ডেনের সকল স্পিরিটদেরকে মুক্ত করে দিয়েছে আর তাদের আটকানোর দায়িত্ব দিয়েছে কিউকাকে, যাদেরকে আটকানো এক কথায় ইম্পসিবল। রাজকুমার বলে তার মানে শুরু থেকেই আপনাদের প্ল্যান ছিল কিউকাকে মেরে ফেলা? ডাক্তার বলে এসব কিছুই তোমার ভালোর জন্যই হয়েছে, আর এই সব কিছু তোমার বাবারই প্ল্যান ছিল। এদিকে আমরা কিউকাকে দেখতে পাই যে অস্থির হয়ে গিয়েছিল। সে তার বন্ধুদের কাছে ক্ষমা চাইছিল আর তাদেরকে মেরে ফেলছিল, কারণ তার কাছে আর কোনো উপায় ছিল না। তখন দেখা যায় ডাক্তারের হাতে সেই চিহ্ন যেই হাত ওই স্পিরিটদেরকে মুক্ত করেছিল।
আর এখানে আমরা জানতে পারি রাজা বিষের কারণে মারা গেছে, যেটা ওই ডাক্তারই দিয়েছে। আর এটা ছিল ডাক্তারের ইলোশন, হয়তো এটা তার স্পেশাল পাওয়ার। অন্যদিকে আরাতা মিউকে বলে, আমাদের বংশে একটা রুল আছে, একজন ড্রিম উইভার আমাদের জন্য খুবই মূল্যবান, তাদেরকে রক্ষা করে রাখতে হয়। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে রক্ষা করব। মিও তখন বলে, আমার দরকার নেই, আমি কিয়োকা হুজুরের কাছে যাব। আরাতা বলে, তুমি নিজের পাওয়ার নিজে কন্ট্রোল করতে পারো না, এভাবে চললে তুমি বাঁচবে না। মিও বলে, যদি আমি কিয়োকা হুজুরের কোনো সাহায্য করতে না পারি তাহলে আমি বাঁচতেও চাই না। এরপর মিও দৌড়ে দৌড়ে হেডকোয়ার্টারে আসে। তখন সে নিজের স্বপ্নের ভিতর ঢুকে যায়। স্বপ্নে তখন তার মা আসে। তখন সে তার মায়ের সেই কথাটা শুনতে পায় যেটা আগে কখনোই সে শুনতে পেত না। তার মা তাকে বলে, তুমি দেখে নিও, যখন তুমি বড় হবে তখন তুমি অনেক সুখী হবে। দৌড়াতে দৌড়াতে মিও নিচে পড়ে যায়, আর সে দেখতে পায় তার চিরুনিটা ভেঙে গেছে। সে তখন প্রচন্ড ভেঙে পড়ে, আর এরপরই তার নিজের পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায়। সে তখন প্রত্যেকের মাইন্ডে ঢুকে যায়। সে কিয়োকাকে চিৎকার করে বলে, ওদেরকে মেরে ফেলুন। কিয়োকা এখানে মিওর হাতিয়ার ছিল, যে কিনা প্রত্যেকের মাইন্ডে গিয়ে তাদের ভিতরের স্পিরিটকে ধ্বংস করে ফেলছিল। কিন্তু এরপরে মিওর পাওয়ার আউট অফ কন্ট্রোল হয়ে যায়। তখন সেখানে আরাতা আসে, আর সে বলে, তুমি আসলেই অনেক বোকা। এরপর সে নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে, আর মিওর সঙ্গে মিলে সেখানে থাকা সকল খারাপ স্পিরিটকে শেষ করে ফেলে। এরপর সবাই যখন চোখ খোলে তখন দেখতে পায় তারা সবাই সুস্থ আছে, তবে তাদের কারো গলায় আঘাতের চিহ্ন, কারো বা বুকে তলোয়ার গেঁথে আছে। কিয়োকা যখন বাইরে আসে তখন সে দেখতে পায় মিও সেখানে আছে। সে মিওকে জড়িয়ে ধরে। মিও তাকে ধরে বলে, মাই লর্ড, আমি শুধুমাত্র আপনার সঙ্গে থাকতে চাই, আমি শুধু আপনার সঙ্গে বাঁচতে চাই। কিয়োকা তখন অনেক খুশি হয়। এরপর দেখা যায় রাজকুমার কিয়োকার সঙ্গে দেখা করতে আসে। কিয়োকা বলে, মিওর মা আগে থেকেই জানতো যে তার পাওয়ার একদিন মিও পাবে, তাই সে মিওর পাওয়ারকে সিল করে রেখেছিল যাতে কেউ তাকে ব্যবহার করতে না পারে। কিন্তু যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তখন সে ধীরে ধীরে তার পাওয়ার ফিরে পেতে শুরু করেছে। রাজকুমার বলে, একজন মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য এটা করেছে, এতে আমার কোনো অভিযোগ নেই, তবে আমার বাবা যেটা করেছে সেটা অন্যায় করেছে। কিয়োকা তখন বলে, মহারাজ যেটা করেছে সেটা একমাত্র একজনই শুধরাতে পারবে, আর সেটা হলেন আপনি। এরপর দেখা যায় রাজকুমার এখন রাজার দায়িত্ব পালন করবে। এরপর মিও সুন্দর একটি জামা পরে হেডকোয়ার্টারে আসে। কিয়োকা যখন তাকে দেখতে পায় সে দৌড়ে তার কাছে আসে। সে বলে, তুমি কি আমাকে নিতে এসেছো? মিও বলে, আমার মনে হলো তুষার পড়বে, তাই আমি ছাতা নিয়ে এসেছি। কিয়োকা তখন বলে, চলো তাহলে বাড়ি যাই। তারা দুজনেই তখন অনেক খুশি ছিল। বাড়ির সামনে এসে মিও বলে, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি আমাকে যে চিরুনিটা দিয়েছিলেন সেটা ভেঙে গেছে। কিয়োকা বলে, সমস্যা নেই, আমি আরেকটা কিনে দেব। মিও বলে, না না, আমি ওটা ব্যবহার করতে পারবো, ওটা আমার জন্য অনেক স্পেশাল। কিয়োকা তখন তার কাছে আসে আর তার ছাতাটা সরিয়ে দিয়ে বলে, মিও, হয়তো এখন থেকে তুমি খুব ভালো একটা জীবন পাবে না, হাজার হলেও আমি একটা সৈনিক, আমাকে যুদ্ধে যেতে হয়, আর তাছাড়া আমি অনেক বোরিং, আর আমি অনেক ঝামেলাও করি। মিও তখন বলে, একদমই না, আমি আরো বেশি ঝামেলা করি। কিয়োকা তখন হেসে ফেলে। সে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? মিও বলে, আপনি পরে পস্তাবেন না তো? কিয়োকা বলে, একদমই না। মিও বলে, আমি খুবই দুর্বল চিত্তের মানুষ, দয়া করে আমার উপর দয়া দেখাবেন। কিয়োকা তখন হেসে ফেলে। মিও তখন হাসতে শুরু করে। কিয়োকা বলে, চলো ভেতরে যাই। মিও বলে, জি। আর এর মাধ্যমে জাপানিজ এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। গল্পটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি মানুষের জীবনে যদি সুখ লেখা থাকে তাহলে সেটা সে পাবেই, আজ হোক বা কাল। জীবনের কোন সময়টায় তোমার জীবনে সুখ আসবে সেটা কেউ বলতে পারে না, তাই মানুষকে ধৈর্য ধরে থাকতে হয়। আমার কাছে গল্পটি ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানিয়ে দিও। ভালো লাগলে একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।